বেগম সাহেবার খালাতো ভাইয়ের ছেলে নুরুল আলম উদাসীন প্রকৃতির লোক। দাবার ছকের মধ্যে তিনি দিনরাত হারাত মুশগুল হয়ে থাকেন। বাইরের জগৎ নিয়ে তো তিনি ভাবে না কিছু। নিজের বয়স অনেক আগেই হয়েছে, তবু বিয়ে শাদীর ব্যাপারেও তার আগ্রহ উৎসাহ নেই। এসব দেখে বাপমা তার চিন্তিত হয়ে পড়েন এবং ছেলের মতিগতির পরিবর্তন আনার জন্যে ছেলেকে বিয়ে দেওয়ার ব্যাপারে সোচ্চার হয়ে ওঠেন। সম্ভ্রান্ত পরিবারের সুদর্শন ছেলে নুরুল আলমের জন্যে বাপমা তার পাত্রপাত্রী দেখে বেড়ান, কিন্তু মনের মতো পাত্রী খুঁজে পান না। ইতোমধ্যে বাঙ্গালার সুলতান দিলরুবা বানুর শাদীর ব্যাপারে আগ্রহী হয়ে উঠলে এ খবরটা তাদের কাছেও পৌঁছে। দিলরুবার রূপগুণের খবর শুনে এবং দিলরুবা সুলতানের খুব প্রিয় পাত্রী এটা জেনে এই বিয়ে দেওয়ার জন্য নুরুল আলমের পিতামাতা যার পর নাই আগ্রহী হয়ে ওঠেন। তারা সুস্পষ্ট দেখতে পান স্রেফ দিলরুবা বানুর রূপগুণটাই একমাত্র পাওনা হবে না এখানে। দিলরুবার সাথে নুরুল আলমের বিয়ে হলে দরবারের ওমরা থেকে আরও অনেক সুবিধায় পেয়ে যাবে নুরুল আলম। সুলতানের সাথে প্রাথমিক কথা বলার পর বেগম সাহেবার ঘাড়ের উপর চেপে বসলেন নুরুল আলমের আব্বা আম্মা। যেভাবেই হোক এ বিয়েটা ঘটিয়ে দিতেই হবে তাকে। আপন খালাতো ভাইয়ের আবদার, পাত্র হিসাবে নুরুল আলম অগ্রাহ্য কিছুই নয়। কাজেই ভাইয়ের হাত এড়াতে পারেনি বেগম সাহেবা। তিনি রাজি হয়েছেন চেষ্টা করে দেখতে। সুলতানও এ বিয়েতে অমত কিছু করেননি। নিজেদের মধ্যে থাকে যদি দিলরুবা বানু, মন্দ কি, খবরও একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। ইমাম হাতিম শাহ সাগ্রহে গ্রহণ করেছেন এ প্রস্তাব। সুলতান খুবই ভালোবাসেন দিলরুবাকে। তার যখন মত হয়েছে তখন আর কথা কি। ফলে উপর মহল আর ময় মুরব্বীদের মধ্যে বিয়েটা প্রায় পাকা। পাত্রের কোনো আপত্তিরও খুব একটা কারণ নেই। এখন বাকি শুধু দিলরুবা বানুর মতামতটা। দিলরুবা বানুর মতটাও যে সহজে আসবে এ ব্যাপারে কারো দিলে সন্দেহ নেই। তার আকর্ষণ যা ছিল তা একমাত্র ওই মোহাম্মদ শাহর উপর। সেই আকর্ষণের উৎস তারই নিজ হাতে রুদ্ধ করে দিয়েছেন। কাজেই দিলরুবা বানুর দিলে আর দ্বন্দ্ব থাকতেই পারে না। এছাড়া মোহাম্মদ শাহর কারণে দিলরুবা বানুর মধ্যে কোনো ভাবান্তর অদ্যাবধি নজরে কারো পড়েনি। সুতরাং অন্তরায় বলতে আর তেমন কিছুই এই বিয়েতে নেই। তবু পাত্রপাত্রী যেহেতু পুরোপুরি সাবালক, সেহেতু সুলতান চান এদের মতামতটা যাচাই করে নেওয়া হোক। এদের মতামতটা জেনে নেওয়ার মধ্যে এবং এদের মধ্যে কিঞ্চিত আলাপ পরিচয় হওয়ার পরই শাদীর অনুষ্ঠান করতে যাওয়া ভালো। বলা যায় না কার দিলে কি থাকে। কারো অনিচ্ছা বা অমতের বিরুদ্ধে যত ইচ্ছাই ময়মুরব্বী থাক, এ বিয়ে হতে পারে না কিছুতেই। বেগম সাহেবার উপরই দেয়া হয়েছে এ দায়িত্ব, আর তাই বেগম সাহেবা তলব দিয়েছেন দিলরুবাকে। ফুলবিবিকে সাথে নিয়ে বোরকাবৃতা দিলরুবা যখন হাজির হলেন বেগম সাহেবার মহলে, তখন বেগম সাহেবা খাস কামরাতেই ছিলেন। একটু আগে এসব নিয়েই তিনি ভাইপো নুরুল আলমের সাথে কথাবার্তা বললেন। কথাবার্তা অন্তে নুরুল আলম বাইরের কক্ষে গেলেন। বেগম তার খাস বাদীকে তলব দিতে যেতেই দরজায় এসে দাঁড়ালেন দিলরুবা ও ফুলবিবি। বোরকাটা আগন্তুকের পয়চান করতে পারলেও নিঃসন্দেহে হওয়ার জন্য বেগম সাহেবা প্রশ্ন করলেন, কে? মানে তোমরা কি? দিলরুবা বানু বোরকার ঢাকনা তুলে বললেন, হ্যাঁ চাচি যান, আমরাই, মানে আমি দিলরুবা বানু আর এটা আমাদের ফুলবিবি। খবর পাওয়ার সাথে সাথে এত সত্বর দিলরুবা এসে হাজির হবে তার সামনে বেগম সাহেবা এতটা আশা করতে পারেননি। দিলরুবার আগ্রহ দেখে তিনি খুবই খুশি হলেন। দিলরুবার তরফ থেকে আর কোনো আপত্তি আসার কারণ তিনি দেখলেন না। বললেন, তা মা, তুমি কি আমার তলব পেয়ে এসেছ? জড়তাহীন কণ্ঠে দিলরুবা বানু উত্তর দিলেন, জি হ্যাঁ চাচি যান। বেশ বেশ, আল্লাহ তাআলা তোমাকে চিরসুখী করুন। তা আমার পরিচারিকার মুখে শুনেছ কিছু কথা? তোমার বিয়ের ব্যাপারে তোমাকে দুটো কথা বলা দরকার আমার। চাচি আম্মা, একটু আগে এ নিয়েই নুরুল আলমের সাথে আমার কথাবার্তা হলো। তার তরফ থেকে আপত্তি কিছু নেই। এবার তুমি একটু ঝুটমুট কথা দিলে। কথার মধ্যেই কথা বললেন দিলরুবা বানু বেগম। তিনি বললেন, কথা আমার ঝুটমুটি চাচি আম্মা। তা ওই ভাই সাহেব মানে নুরুল আলম সাহেব নাকি এ ব্যাপারে দু একটি কথা বলবেন আমার সাথে। বেগম সাহেবা অত্যাগ্রহে বললেন, না না, কথা তেমন জটিল কিছু নয়। মোহাম্মদ শাহ সাহেবের সাথে তোমার একটা যে রকমই হোক সম্পর্ক গড়ে উঠেছিল,
তাই নুরুল আলম জানতে চাই, তুমি মনে প্রাণে ওসব ঝামেলা থেকে মুক্ত হতে পেরেছ কিনা, মানে মোহাম্মদ শাহকে নিয়ে তুমি অহরহ চিন্তামগ্ন থাকো কিনা এসব। যদিও সে জানে ও নিয়ে তোমার আদৌ কোনো মাথা ব্যথা আর নেই, তবু তোমার নিজের মুখে কথাটা শুনলে সে বড় নিশ্চিন্ত হয়। খুব ভালো কথা চাচি আম্মা, তাহলে তার সাথে আগেই বলা দরকার। আসল সিন্দুক খোলা রেখে অন্য সিন্দুকে তালা দেয়া পণ্ডশ্রমী শুধু। উনি কি আছেন এখন এখানে? বেগম সাহেবা উৎসাহ ভরে বললেন, হ্যাঁ হ্যাঁ আছে তো, তুমি যদি চাও তাহলে এখনই আমি সে ব্যবস্থা করে দিচ্ছি। জি, দিন দিন। দিলরুবার আচরণে ফুলবিবির মুখমণ্ডলে আবার বেদনার ছায়া নেমে এলো। এই উপর মহলের লোকেরা এরা মানুষ না কি? এত শিগগির মোহাম্মদ শাহ সাহেব হারিয়ে গেলেন দিলরুবা বানুর দিল থেকে? এত শিগগির আর একজনকে শাদী করার ব্যাপারে এরা এত উৎসাহী হতে পারেন? মেঝের দিকে চেয়ে সে করুণ বদনে দাঁড়িয়ে রইল। বেগম সাহেবার খাস কামরায় আর তার পাশের বাইরের কামরার মাঝখানে যে দরজা ছিল, সে দরজার পর্দা নামিয়ে দেওয়া হলো। বাদিকে দিয়ে বেগম সাহেবা নুরুল আলমকে ডাকালেন এবং ওই পর্দার ওপারে বাইরের কামরায় বসালেন। বোরকা আবৃতা দিলরুবা বানু পর্দার এপারে বেগম সাহেবার পাশে বসে রইলেন। এরপর বেগম সাহেবা পর্দার ওপারে উপবিষ্ট নুরুল আলমকে উদ্দেশ্য করে বললেন, নুরুল আলম, দুলহিন মানে দিলরুবা বানু বেগম পর্দার এপারে বসে আছে। তুমি জিজ্ঞাসা করতে চেয়েছিলে না, এবার তা জিজ্ঞাসা করতে পারো। দিলরুবা বানু ব্যস্ত কণ্ঠে বললেন, না থাক, ভাই সাহেবকে খামাকা তাকলিফ দিয়ে কাজ নেই, আমি বলি কথাটা। অবশ্য আমার এই চাচি আম্মারা এর আগে একটা কথাও যদি এ বিষয়ে সম্বন্ধে বলতেন আমাকে, তাহলে অনেক আগে আমি আমার দিলের কথা পৌঁছাতে পারতাম আপনার কাছে। এত ঘটা করার জরুরত কিছুই ছিল না। বেগম সাহেবা খুশি হলেন, বললেন, ঠিক আছে বাপু, তা যখন হয়নি তখন যা বলার আজকেই সব বলো। দিলরুবা বানু বললেন, আপনি নাকি জানতে চান আমি গাজী মোহাম্মদ শাহ সাহেবকে নিয়ে হরওয়াক্ত চিন্তায় মগ্ন থাকি না কিনা। আপনি ঠিকই ধরেছেন, ওসব চিন্তা নিয়ে সবসময় আমার কোনো মাথা ব্যথা নেই। যদিও আমার এই ফুলবিবি চাই গাজী মোহাম্মদ শাহ সাহেব চলে যাওয়ার দরুন আমি অহরহ আফসোস করে বেড়াই আর শোকে দুঃখে সবসময় ম্রিয়মান হয়ে থাকি, কিন্তু ওসব ধরনের ব্যাপার স্যাপার আমার বড় নাপছন্দ। আমি বলি কি, দুঃখ আফসোস করে কি তার কোনো উপকার করতে পারবো আমি? তার চেয়ে যদি সেই সময়টা তার হেফাজতি আর ভালাইয়ের জন্য আল্লাহ তাআলার দরবারে কিছু জেকে রাজগার করি, মোনাজাত করি, একিন দিলে তাতেই বরং কাজ হবে অনেকটা। তার প্রতি আল্লাহ তাআলার রহম তাতে হতেও পারে কিছু। সুরটা হঠাৎ বেসুরা হয়ে উঠায় বেগম সাহেবা সচকিত হয়ে উঠলেন। তিনি সবিস্ময়ে বললেন, তার মানে কি বলতে চাও তুমি? আমি যা বলতে চাই চাচি আম্মা, তা হলো মোহাম্মদ সাহেবকে নিয়ে আমি অহরহ ভাবি না, যা ভাবার একবারেই ভেবে রেখেছি। অর্থাৎ বিয়ে শাদী আল্লাহর হাত, তিনি কি করবেন তা তিনিই জানেন, মানুষের কোনো হাত নেই সেখানে। তবু আমার ইচ্ছা, আগ্রহের আর মতামতের কোনো ইজ্জত আল্লাহ তাআলা দিলে এক ওই গাজী মোহাম্মদ শাহ সাহেবকে ছাড়া দোসরা কাউকে সাদে আমি করব না। এ ভাবনা একেবারেই ভেবে রেখেছি আমি, এর কোনো পরিবর্তন হবার নয়। তাই এ নিয়ে আর হামেশাই আমি ভাবতে যাব কেন? বেগম সাহেব আসমান থেকে পড়লেন। তিনি কিছুটা আওয়াজ দিয়ে বললেন, দিলরুবা বানু। দিলরুবা বানু বলেই চললেন, নুরুল আলম ভাই আমার আপন ভাই না হলেও আমার ভাইয়েরই মতো তিনি। ছোট বহিনের দিলের কথাটা খোলাখুলি না জানলে তিনি ভুল বুঝবেন আমাকে আর খামাকা তাকলিফ পাবেন দিলে। এছাড়া সব কথা জানলে ছোট বহিন দিলে ব্যথা পাক, এ ধরনের চিন্তাভাবনা তিনি কখনো দিলে রাখবেন না। আর এজন্যেই আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে সব কথা। বেগম সাহেবা রুষ্টকণ্ঠে বললেন, এই যদি তোমার মনের কথা, তাহলে সব হইচই অযথা করতে গেলাম কেন আমরা? আগে এটা বলতে পারতে। আমাকে তো আর এর আগে কোনো কথাই জিজ্ঞাসা করেনি চাচি আম্মা। আমার বিয়ে, অথচ আজকেই কেবল এসব কথা বলা হচ্ছে আমাকে। কিরকম? আমার আব্বাও কখনো এই ব্যাপারে মতামত কিছু চাননি আমার। সুলতান চাচাকে একদিন বলতে শুনেছি, বিয়ের ব্যাপারে দিলরুবা মা যা চাইবে তাই হবে, তার ইচ্ছার এক চুল এদিক সেদিক হবে না, এবং এখানে কোনো জোর জুলুম কারো বরদাস্ত আমি করব না। ওই শুনেই আছি আমি। এরপর তো এ ব্যাপারে কেউ কিছু জানতে চাননি আমার কাছে। বেগম সাহেবা গোমড়া মুখে চুপ হয়ে বসে রইলেন। কিছুক্ষণ সবাই নীরব, চুপচাপ। একটু পরে পর্দার ওপার থেকে নুরুল আলমের কণ্ঠ ভেসে এলো। তিনি বললেন, বহিন,
তোমার এই খোলাখুলি বাক্যালাপে খুশি হয়েছি আমি। বড় ভাই হিসাবে দোয়া করি তোমার শাদী ওই মোহাম্মদ শাহ সাহেবের সাথেই হোক এবং তুমি সত্যি সত্যি এ জীবনে সুখী হও। এরপর বোঝা গেল নুরুল আলম সাহেব ধীরে ধীরে বেরিয়ে গেলেন কামরা থেকে। বেগম সাহেবা ওই যে মুখ গোমড়া করে বসে রইলেন, অনেকক্ষণ আর কথাই তিনি বললেন না। অবশেষে বিদায়ের জন্য দিলরুবা বানু যখন উসখুস করতে লাগলেন, তখন তিনি হঠাৎ মুখ তুলে সক্রোধে বললেন, যে লোক তোমার মোহাব্বতের মূল্যই কিছু দিল না, তোমাদের সাথে তামাম সম্পর্ক ছেদ করে যে নির্দ্বিধায় উধাও হয়ে গেল, আর এ কথা সবার জানা যে বিয়ে শাদীর কোনো ইরাদা আদৌ তাদের নেই, তাকেই বিয়ে করবে বলে জিদ ধরে আছো তুমি কোন যুক্তিতে? তা তো কিছু বুঝলাম না। দিলরুবা বানু নতমস্তকে ধীরে ধীরে বললেন, চাচি আম্মা, তিনি তো আর আমাদের সাথে দাগাবাজি করেননি বা ইচ্ছে করে কারো অমনিভাবে উধাও হয়ে যাননি। নিরুপায় হয়ে গিয়েছেন। তার করার কোনো পথ না থাকায় দিলে অনেক ব্যথা নিয়েই গিয়েছেন। তার ওই অসহায় অবস্থার প্রতি সহানুভূতিশীল না হয়ে মরার উপর খাড়ার ঘা দেওয়ার মতো তাকে দোষারোপ করাটা কি ন্যায়নীতি বা জ্ঞান বিবেকের কথা? তার সম্বন্ধে এতই যদি উচ্চ ধারণা তোমার, তাহলে যাবার আগে তো তোমার সাথে সে দেখা করতে পারত একবার। তোমার প্রতি মহাব্বত তার এতই যদি গভীর, তোমার জন্য দিলে তার আদৌ যদি ব্যথা থাকে কিছু, তাহলে তো তার চাচার কথা অগ্রাহ্য করে তোমার কাছেই ছুটে আসতে পারত সে। তাতে তার যত মুসিবতই আসুক। অপ্রিয় হলেও বলতে আমি বাধ্য হচ্ছি, সত্যিকারের প্রেমের টানে অনেক ঝুঁকিই তো নিয়ে থাকে সত্যিকারের প্রেমিক প্রেমিকারা। ঈষৎ লজ্জিত দিলরুবা বানু বললেন, কসুর মাফ করবেন চাচি আম্মা, তাই যদি আসতেন উনি, তাহলে কি ওনার প্রতি কোনো শ্রদ্ধা আমার থাকতো? নীতি আদর্শ আদব আখলাক মায় তাদের দলের নিয়ম কানুন তামাম কিছু মিসমার করে দিয়ে তিনি যদি স্রেফ আমার ব্যক্তিপ্রেমে পাগল হয়ে ছুটে আসতেন আমার কাছে, তার প্রতি আদৌ আমি শ্রদ্ধাশীল হতে পারতাম? প্রেমের টানে স্বার্থ ত্যাগ, রাজ্য ত্যাগ, ঐশ্বর্য ত্যাগ, এসবের মধ্যে গৌরব আছে, প্রেমের পবিত্রতার পরিচয় আছে। কিন্তু প্রেমের টানে চরিত্র ত্যাগ, নীতি আদর্শ ত্যাগ, বিবেক বুদ্ধি ত্যাগ, এসবের মধ্যে কি আছে? নীতি আদর্শের চেয়ে স্রেফ একটা আওরাতের রূপ যৌবন যার কাছে বড়, মহাব্বত পড়ে মরুক, জন্তু জানোয়ার ছাড়া তাকে তো মানুষ বলেই গণ্য করা যায় না। দিলরুবা, অথচ আমার বুকে কত গর্ব এখন যে আমি এমন একজনকে পেয়ার করি যার কাছে কর্তব্য বড়, আদর্শ বড়, তুচ্ছ ব্যক্তিস্বার্থ বা জৈবিক মোহ বড় নয়। আমি তো তাকে জানি চাচিমা, তিনি নিঃসন্দেহে এই সান্ত্বনায় নিয়ে গেছেন যে তার অবস্থাটা পুরোপুরি উপলব্ধি করব আমি, এবং আমি তাকে ভুল কখনো বুঝব না। তুমি কি এ ধারণা করো যে মোহাম্মদ শাহ আসবে একদিন তোমাকে শাদী করতে? চাচি আম্মা, বিয়ে শাদীর ইরাদা আদৌ তাদের নেই। তারা নিজের মুখে এ ঘোষণা দেওয়ার পরও তোমার কি এ ধারণা আছে যে তোমার শাদী মোহাম্মদ শাহের সাথেই হবে? সেটা তো আমার বলার সাধ্য নেই চাচি আম্মা। কি হবে বা না হবেই সেটা তো মানুষের এখতিয়ারভুক্ত নয়, সবই ওই একজনের হাতে। আল্লাহ তাআলার ইচ্ছে হলে কি না হতে পারে। আমাদের কাজ না উম্মিদ না হওয়া, আর উম্মিদ নিয়ে ইন্তেজার করা। বেগম সাহেবা কোনো কথাতেই খুশি হতে পারলেন না। তিনি ক্ষুণ্ণ কণ্ঠে বললেন, কি জানি বাপু, যা ভালো বোঝো তাই তোমরা করোগে। তোমাদের মতো এসব এলেমদার আওরাতদের আদব আখলাকই অন্যরকম। এসবের কোনো সাত মাচে আমি আর নেই, তোমরা এবার আসতে পারো। বেগম সাহেবা মুখ ফিরিয়ে রইলেন। তাকে সালাম জানিয়ে ফুলবিবি সহ বেরিয়ে এলেন দিলরুবা বানু। আবেগে, খুশিতে, আনন্দে, উচ্ছ্বাসে ফুলবিবি তখন কেবলই ফুলে ফুলে উঠছে। বেগম সাহেবার কামরাটা পেরিয়ে এসে দিলরুবা বানুর ডান হাতটা হাতের মধ্যে টেনে নিয়ে ফুলবিবি উচ্ছ্বাস ভরে বলল, কি তাজ্জব, কি আশ্চর্য! এত বড় দিল আপনার আপা, অথচ কি ভুলটাই না আমি এ যাবৎ বুঝে এসেছি আপনাকে। আমার যে আজ কি আনন্দ হচ্ছে আপা। দিলরুবা বানু হেসে বললেন, তাই? একই রকম আবেগের সাথে ফুলবিবি ফের বললেন, ওই মোহাম্মদ শাহ সাহেব ছাড়া আর কাউকে আপনি শাদী করতে রাজি নন। উহ, কি আনন্দ! তারই জন্য এভাবে দিল বেঁধে বসে আছেন আপনি। আবার হাসলেন দিলরুবা বানু বেগম। বললেন, কি করব বলো? যদি কখনো ফিরে আসেন তিনি, তখন আমি জবাবটা কি দেব? দিলরুবা বানু আর চোখে ফুলবিবির দিকে তাকালেন। এই ইঙ্গিতের অর্থটা সঙ্গে সঙ্গে বুঝতে পারল ফুলবিবি। বুঝতে পেরে এসে পরম উল্লাসে চিৎকার করে উঠল, আপা! দুর্গ, বিশাল এক দুর্গ, লাল টকটকে সূর্যের মতো আসমান ছোঁয়া দুর্গ। সন্তোষের একপাশে জনমন অবাক করে দেয়া
দেখতে দেখতে দাঁড়িয়ে গেল দুর্গটি। আধার ঘেরা প্রান্তরের সমুজ্জ্বল দ্বীপ হয়ে হঠাৎ দাঁড়িয়ে গেল সুবিশাল এই দুর্গ। এলাকার জনগণ চেয়ে চেয়েই দেখল শুধু। কার জন্যে কি উদ্দেশ্যে জাদুকরের মন্ত্রবৎ এক পলকে তৈরি হলো বৃহৎ এ ইমারত, তা তারা বুঝল না। এরপর একদিন বিপুল জনসমাবেশ ঘটিয়ে বাঙ্গালা সুলতান বারবাক শাহ নিজে এসে দুর্গের শুভ উদ্বোধন করলেন। তারপর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের প্রতীকরূপে ঘোষিত এ আবাসে সদল বলে পার হলেন শাহ ইসমাইল গাজী সাহেব। ঠিক পার হলেন এটা বলা ঠিক নয়, তিনি সুলতানের অনুরোধ রক্ষে করলেন। ফকির দরবেশ মানুষের কাছে খোলা আসমানের চেয়ে প্রাসাদ কোনো মুক্ত প্রাণের অধিক অদা নয়। উঠে গেল কাচারি বাড়ির ছাউনি। পাথরঘাটার কাচারি বাড়ি গাজী সাহেবের আস্তানার তেজ হারিয়ে ঘটঘটালির বটতলায় রূপান্তরিত হল। তবে কাচারি বাড়ির তামাম আঞ্জাম সাফা হয়ে গেল না। দুর্গে গেলেন আরব থেকে আগত গাজী সাহেবের মূল দলের ব্যক্তিবর্গ। নানা কারণে স্থানীয় দলের একজনও কাচারি বাড়ির আস্তানা ছেড়ে দুর্গবতী দুর্গে যেতে মোটেই আগ্রহী হল না। ঘর সংসার নিয়োজিত আশপাশের খণ্ডকালীন কর্মীদের পক্ষে দুর্গে যাওয়া তো দূরের কথা, দুর্গের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখাও সম্ভবপর ছিল না। তাই উঠে গেল শুধু ওই তাঁবুগুলোই। কাচারি ঘরের সাথে অন্যান্য ঘর আচ্ছাদন সবই ঠিক রইল। স্থানীয় দলের স্বেচ্ছাসেবক পৃথক পৃথক আস্তানা হিসাবে ঘটঘটালির বটতলা উজালা হয়ে রইল। এই আস্তানার ব্যবস্থাপনার ভার গেল আবু তাহিরের উপর। দলপতির পদে রইলেন নিয়ামত খাঁ। স্থির হল এতদ অঞ্চলে বিমার ব্যাধি, ঝড় ঝঞ্ঝা, বর্ষা বন্যা এবং অন্যান্য দুর্যোগকালে আক্রান্তদের খেদমতে প্রাথমিকভাবে এরাই যাবে আগে। এদের সাধ্যের বাইরে গেলে খবর যাবে দুর্গে। খবর পেলে মূল দল ছুটে আসবে দুর্গ থেকে এবং কাচারি বাড়ির আবাসে এদের একটি সাংগঠনিক দপ্তর খুলে দিয়ে শাহ ইসমাইল গাজী সাহেব দুর্গে এসে ঠাঁই নিলেন। সুরম্য আবাসে আরব থেকে আগত স্বেচ্ছাসেবায় নিবেদিত মুসাফিরদের বেশ কিছুদিন কেটে গেল। সুলতানে আলার কাজের সাথে সংশ্লিষ্ট হওয়ার পর থেকে এদের গণযোগাযোগ অনেকখানি খর্ব হয়ে গিয়েছিল। আপাতত বড় বা জটিল কোনো সেবার কাজ হাতে তাদের না থাকায় তারা দুর্গের মধ্যে অলস জীবনযাপন করতে লাগলেন। ব্যত্যয় এলো তাদের প্রাথমিক প্রত্যয়ে। রাজকীয় প্রাসাদে বসে জিকে রাজগার করতে গিয়ে গাজী সাহেব অনুভব করলেন পুরোপুরি মনোনিবেশ তার হচ্ছে না। কণ্টকদ্বার অনেকখানি নিকটেই। উদ্বোধনী অনুষ্ঠানে কণ্টকদ্বারেরও অনেক লোক এই দুর্গ প্রাঙ্গণে এসেছিল। সবাই তারা গাজী সাহেবকে তাদের মাঝে গিয়ে বসবাস করার জন্যে পুনর্বার আরজ অনুরোধ করেছিল। তাদের কথা ছিল অবসরকালটা গাজী সাহেব তাদের মাঝে কাটাবেন। কাজের সময় ফের তিনি অপাস আসবেন দুর্গে। তার সঙ্গী সাথীরা যেমন আছেন তেমনই তারা দুর্গেই থাকবেন সবসময়। শুধু গাজী সাহেব সময় সময় সঙ্গ নেবেন তাদের। গাজী সাহেব সরাসরি হাঁ না করেননি, ভেবে দেখার কথা বলে তাদের তখন বিদায় করে দিয়েছেন। এবার এই ভাবনাটাই গাজী সাহেব বিশেষভাবে ভেবে দেখতে লাগলেন। তিনি ভেবে দেখতে লাগলেন তাদের স্বেচ্ছাসেবার মূল ক্রমেই কমজোর হয়ে পড়ছে। মুসাফির পথ ছেড়ে প্রাসাদে এসে উঠেছে। মূল দলের কর্মীদের প্রাথমিক ওই উত্তেজনা ঝিমিয়ে পড়ছে দিন দিন। হেকিমেরা চিকিৎসার, সৈনিকেরা লড়াইয়ের, প্রকৌশলীরা নির্মাণ কাজের দিকেই স্রেফ আকৃষ্ট হচ্ছে ক্রমেই। সুলতানের সাথে সম্পর্ক তার যতই নিকট হচ্ছে, দলীয় লক্ষ্য ব্যাহত হচ্ছে ততই। কর্মীদের মানসিকতা বিচ্ছিন্ন হচ্ছে সমপরিমাণে। দলীয় কাজ শেষ হলে সুলতানের সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইরাদাও আংশিকভাবে পোষণ করেন অনেকজন। যথাযথ কাজ দিতে না পারলে কোনো দলেরই ঐকান্তিকতা যে অনন্তকাল পর্যন্ত ধরে রাখা যায় না, তার হাত পা অলস হয়, মন উদাস হবেই। এই সত্যই জোরদারভাবে প্রতিভাত হয়ে উঠছে। তিনি দেখলেন এ মুলুকের অধিক কল্যাণ সাধন করতে হলে ইসলামের শিক্ষা ও আদর্শ এ অঞ্চলে মজবুতভাবে প্রতিষ্ঠা করা দরকার। আর সে কারণেই তার দৃষ্টিভঙ্গির মধ্যে কিছু পরিবর্তন আনাও দরকার। সুলতানেরা যে ইসলাম এনেছেন তা রাজনৈতিক। আগ্রহ থাকলেও সময় ও নিষ্ঠাবান প্রচার মাধ্যমের অভাবে তারা এ মুলুকের অনেক স্থানেই ইসলামের সকল দিক সমানভাবে গণ অন্তরে পৌঁছে দিতে পারেননি। গাজী সাহেব দেখলেন জনগণের খেদমত নিজেরা গিয়ে ময়দানে নেমে করার চেয়ে এ অঞ্চলের মানুষকে সে ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারলে, ইসলামের মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে আর্ত মানুষ সে খেদমত নিঃসন্দেহে অধিকভাবে টের পাবে।
এর জন্য প্রয়োজন তাওহীদের দ্বীপটা উজ্জীবিত করা আর এদেশেরই মানুষ দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সংখ্যা বৃদ্ধি করা। ভেবে দেখার পর তিনি আরও কিছুদিন চুপচাপ রইলেন। তারপর একদিন খবর দিলেন কণ্টকদারের লোকজনদের। তাদের মাতবর গোছের কয়েকজনকে ডেকে পাঠালেন তিনি। খবর পেয়ে মহানন্দে ছুটে এলেন সে এলাকার মাতবরেরা। কিছু মামুলি কথার পর শাহ ইসমাইল গাজী সাহেব এই মাতবরদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনাদের ওখানে কি জমি কিনতে পাওয়া যাবে কিছু, মানে একসাথে বিঘা কয়েক? মাতবরেরা উৎসুক হয়ে বললেন, কেন হুজুর, কে কিনবে জমি? গাজী সাহেব বললেন, আমি কিনব পাওয়া গেলে। বিস্মিত হলেন মাতবরেরা। তাদের একজন বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন, সে কি হুজুর, আপনি কিনবেন জমি? কি করবেন জমি দিয়ে? আমি একটা খানকা স্থাপন করব সেখানে, খানকার সাথে মক্তব। খানকা মানে খানকা শরীফ? হ্যাঁ, নিজে আমি বাস করব সেখানে গিয়ে। বাচ্চাদের জন্য সেখানে আমি এলেম শিক্ষার ব্যবস্থা করব আর বড়দের দিলে দিন ইসলামের চেরাগ জ্বালানোর কোশেশ করব সেই সাথে। যার পর ন্যায় খুশি হলেন সকলেই। সবাই তারা সমস্যার আওয়াজ দিলেন, মারহাবা মারহাবা। এরপরই ব্যস্ত কণ্ঠে বললেন, তার জন্য আপনাকে জমি কিনতে হবে কেন হুজুর? মেহেরবানি করে সিরেফ একটু এজাজত দিন আমাদের, যত জমি দরকার আমরা এসব দেব। গাজী সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, না, আর অন্যের জমিতে নয়, এবার আমি আমার নিজের জায়গায় বসতে চাই। হুজুর, আপনারা আমাকে ঘরদোর তৈয়ার করার ব্যাপারে যা পারেন সাহায্য করবেন, তাহলে অনেক উপকার হবে আমার। আমি আমার নিজের জায়গায় বসে স্বাধীনভাবে কিছুটা দিনের কাজ করতে চাই। মাতবরেরা আরও খানিক টানাটানি করলেন, কিন্তু গাজী সাহেব তার সিদ্ধান্ত থেকে এক চুলো নড়লেন না। অগত্যা মাতবরেরা তার মতেই এলেন এবং জানালেন, যত জমি যান তিনি তত জমি কিনতে পাওয়া যাবে। সে সাথে আরও তারা বললেন, এ ব্যাপারে গাজী সাহেব মেহেরবানি করে তামাম দায়িত্ব তাদের উপর দিলে সবিশেষ কৃতার্থ হবেন সবাই তারা। গাজী সাহেব এ অনুরোধ রাখলেন এবং প্রয়োজনীয় নির্দেশাদি সহকারে তামাম দায়িত্ব তাদের উপর দিলেন। শেষ হল আলাপ। একান্ত অনিচ্ছা সত্ত্বেও গাজী সাহেবের নিকট থেকে প্রয়োজনীয় মূল্যাদি গ্রহণ করলেন কণ্টকদারের মাতবরেরা এবং ওই দিনই ফিরে গিয়ে গাজী সাহেবের পরিকল্পনা অনুযায়ী খানকা শরীফ তৈয়ার করার কাজে মনোনিবেশ করলেন। এরপর গাজী সাহেব নিজের লোকদের নিয়ে একদিন বসলেন। নির্দিষ্ট এক কক্ষে সবাইকে সমবেত করে তিনি বললেন, প্রিয় সাথীরা, আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের। সিদ্ধান্তের রূপরেখাও গুরুত্বপূর্ণ। আমি সকলের মনোযোগ আহ্বান করছি। সঙ্গীরা তার সকলে সবিনয়ে বললেন, আমরা শুনছি জনাব, মেহেরবানি করে বলুন। গাজী সাহেব বলতে আরম্ভ করলেন, আমি ভেবে দেখলাম আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা দরকার। একমাত্র দুর্যোগ যখন আসবে ঠিক তখনই আমরা সেবা করব আর্তের, আর অন্য সময় আমরা সবাই বসে থাকবো হাত গুটিয়ে। এটা কোনো কাজের কথা নয়। এই যে এখন আমরা বসে আছি সকলেই, এটা নিশ্চয়ই কেউ স্বস্তির সাথে গ্রহণ করতে পারছেন না। আমাদের এই অলস হয়ে বসে থাকা থেকে এইটাই প্রতীয়মান হয় যে এ মুলুকে আপাতত আর্তজন আর নেই। আর্তের সেবার উদ্দেশ্যে এখানে আর বসে থাকা নিষ্প্রয়োজন। আমাদের এখন ভিন মুলুকে যাওয়া উচিত। কিন্তু এই ধারণা ভুল। এ ধারণা পোষণ করবেন যিনি, তিনি বিলকুলই ভুল করবেন। আত্মজনের সংখ্যা এখানে অনন্ত অফুরন্ত। আর্ত বললে আর্ত এ মুলুকটা গোটাই। এ মুলুকের বিশেষ করে প্রত্যন্ত এলাকার বিশাল এক জনগোষ্ঠী সঠিক পথের নিশানার অভাবে অন্ধকারের আবর্তে নিমজ্জিত আছে। গোমরাহির দরিয়ায় হাবুডুবু খাচ্ছে। তুফান গজবে আক্রান্তদের চেয়ে এরা কম দুস্থ নয়। ওদের চেয়ে এদের অবস্থা কম করুণ নয়। গাজী সাহেব থামলেন, একটু থেমে আবার বললেন, অথচ আমাদের এই কর্মপন্থায় এ আর্তদের অধিক কল্যাণ আসবে না। এই আর্তদের অধিক কল্যাণ অন্য পথে আসবে। সুতরাং আমার কথা, আকস্মিক দুর্যোগে আক্রান্তদের সেবা করতে আবু তাহিদের মতো এদেশের লোকদের এখন পুরোপুরি কাজে লাগাতে, পরিপূরক শক্তি হিসাবে আমাদের কিছু লোককে সার্বক্ষণিকভাবে এই দুর্গে অবস্থান করলেই চলবে। অধিক লোকের প্রয়োজন আর দেখিনি। তাই আমি ভেবে দেখলাম আমাদের দলটা এখন খাটো হলে ক্ষতি নেই। আপনাদের মতো এতগুলো দক্ষ লোকদের খামাখা এই দুর্গের মধ্যে এভাবে আটকে রাখা অনুচিত। স্বদেশে অনেক দাম আছে আপনাদের। আপনারা যারা ইচ্ছুক তারা নিজ মুলুকে প্রত্যাবর্তন করতে পারেন।
গাজী সাহেব থামলে তার সঙ্গীদের একজন সসংকোচে প্রশ্ন করলেন, আর আপনি আপনি কি এই মুলুকে থাকবেন জনাব? জবাবে গাজী সাহেব বললেন, হ্যাঁ, এতদিন কাজ করেছেন আপনারা, আমি শুধু নির্দেশনা দিয়েছি। এবার আমার কাজ শুরু করব আমি, অর্থাৎ আমি এবার শুরু করব দ্বীপ জ্বালানো কাজ। গোমরাহির ওই অন্ধকার যতটুকু সম্ভব দিন ইসলামের দ্বীপ জ্বালিয়ে বিদূরিত করার কাজ। আমিও আর সর্বক্ষণ এ দেয়ালঘেরা আবাসে আটকা পড়ে থাকব না। লোকসমাজে গিয়ে লোকসমাজে বসে যতখানি সম্ভব দিনের আলো লোকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার কোশিশ করব, আর সেই সাথে আল্লাহ তাআলার ইবাদত করে কাটাবো। গোস্তাখি মাফ হয় জনাব। আপনিও কি তাহলে এই স্বেচ্ছাসেবার দল মানে এই স্বেচ্ছাসেবার কর্মসূচি থেকে বিচ্ছিন্ন করবেন নিজেকে? না, ঠিক বিচ্ছিন্ন করা নয়। আমাদের যে কয়জন লোক এই কাজ চালানোর জন্য সার্বক্ষণিকভাবে মোতায়েন থাকবেন এই দুর্গে, তাদের সাথে পুরোপুরি সংযোগ থাকবে আমার। তাদের প্রয়োজনে সবসময় তারা আমাকে হাজির পাবেন এই দুর্গে, সঙ্গে পাবেন তাদের কাজে। এবার আপনারা যারা আগ্রহী তারা তামামি সমলকে অপাস যাবার ইরাদায় তৈরি হতে পারেন। জনাব, যে ইরাদায় আপনাদের আমি এনেছিলাম তার অনেকটা কাজ হয়ে গেছে। আপনাদের উপর আর আমার কোনো চাপ নেই। এবার আমি নিজে কিছু কাজ করি এখানে। গাজী সাহেব তার পরিকল্পনার কিছু আলাপ আগেই এদের অনেকের সাথে করেছিলেন। সবার সামনে সেটা আজ স্পষ্টভাবে ব্যক্ত করলেন, সুতরাং মানসিকভাবে অনেকটা তৈরি ছিলেন অনেকেই। আজকের এই বৈঠকে সকলেই ব্যাপারটা নিয়ে খোলাখুলি আলাপ আলোচনা করলেন এবং আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী আগ্রহীরা যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। কারো কারো ধারণা ছিল 10-12 জন বাদে হয়তো অন্যান্য সকলেই স্বদেশে ফিরে যেতে আগ্রহী হয়ে উঠবেন। দলীয় লক্ষ্যটা যখন শিথিল হয়ে গেল একবার, তখন আর দোটানার মধ্যে অধিক লোক এ মুলুকে থাকবেন না। কিন্তু বিদায়কালে দেখা গেল অর্ধেকেরও কম লোক দল ছেড়ে যাওয়ার জন্য বেরিয়ে এলো দুর্গ থেকে। গাজী সাহেবকে ফেলে এদেরও আবার অনেকেরই মন যেতে চাইল না, কিন্তু গাজী সাহেবের সহানুভূতিশীল উপদেশ ও নির্দেশের প্রেক্ষিতে তারা নত মস্তকে পথ ধরলেন সমরুকের উদ্দেশ্যে। শাহ ইসমাইল গাজী সাহেব কয়দিন ধরে সানন্দে লক্ষ্য করলেন মোহাম্মদ শাহের মধ্যে দলীয় কর্মসূচির দ্বারা বা লক্ষ্যের এই রদবদলের কারণে কোনো প্রতিক্রিয়াই নেই। না সমরুকে প্রত্যাবর্তনের আশায়, না এমূলকে ঘর বাঁধার আকাঙ্ক্ষায়। কোনো ব্যাপারে তার মধ্যে কোনো নতুন আগ্রহ নেই। নিবেদিত কর্মীর তামাম নিষ্ঠা নিয়ে তিনি একইভাবে কাজ করছেন পূর্ববৎ। বিদায় উন্মুখ সকলেই বিদায়ের জন্য তৈরি হয়ে যাওয়ার পরও মোহাম্মদ শাহর এ ব্যাপারে কোনো উৎসাহ নেই দেখে গাজী সাহেব তৎক্ষণাৎ তলব দিলেন মোহাম্মদ শাহকে। মোহাম্মদ শাহ সামনে এসে দাঁড়ালে গাজী সাহেব প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি তো কিছু বললে না? বুঝতে না পেরে মোহাম্মদ শাহ তাজিমের সাথে পাল্টা প্রশ্ন করলেন, জি, কোন ব্যাপারে? নিজ মুলুকে অপাস যাওয়ার ব্যাপারে। কার অপাস যাওয়ার ব্যাপারে? কেন, তোমার? মোহাম্মদ শাহ চমকে উঠলেন। বিপুল বিস্ময়ে অস্ফুট কণ্ঠে বললেন, আমার মানে আমাকে অপাস যেতে হবে? হবে মানে আমাকেও অপাস যেতে হবে এমন কোনো হুকুম কি জনাবের তরফ থেকে আছে? মোহাম্মদ শাহের শঙ্কিত ভাব দেখে গাজী সাহেব হাসি মুখে বললেন, আরে না না, আমার আদেশ থাকবে কেন? যাওয়া না যাওয়া একজনের ইচ্ছা আগ্রহের ব্যাপার। ইচ্ছা করলে তুমিও যেতে পারো এই দল ছেড়ে, এজন্যই বলছি। মোহাম্মদ শাহর মুখমণ্ডলে রক্ত ফিরে এলো। তিনি আশ্বস্ত হয়ে বললেন, ও, তা কোথায় যেতে পারতাম? নিজ মুলুকে। আপনাকে ফেলে? আমি তো যাচ্ছি নে। তবে আপনি যাবেন না আর আপনাকে ফেলে রেখে আমি চলে যাব? জনাবের দিলে এ ধারণা কি করে পয়দা হলো সেটাই বুঝতে পারছি না। মোহাম্মদ শাহর মুখমণ্ডলে বেদনার ছাপ ফুটে উঠল। শাহ ইসমাইল গাজী সাহেব বললেন, কথাটা হলো দিল যদি চায় তোমার। সে দিলের কথা বলছি চাচা যান। দলের প্রত্যেকটি লোক যেতে পারে, চায় আপনার নফর শেখ মোহাম্মদ মাসুদও যেতে পারে। তাই বলে আপনাকে এই বিদেশ ভূমিয়ে ফেলে রেখে আমি কখনো নিজ মুলুকে অপাস যেতে পারি? আমার প্রতি এতটা নির্দয় জনাবদি কী কারণে হলেন তা আমি সোচ করে পাচ্ছি না। ভক্তি শ্রদ্ধার কথা থাক, রক্তের বাঁধনটাও। মোহাম্মদ শাহ কথাটা শেষ করতে পারলেন না। ধরাগলায় অন্যদিকে মুখ ঘুরে এলো তার। এ লক্ষ্য করে গাজী সাহেব হো হো করে হেসে উঠলেন। বললেন, ওরে পাগল বাচ্চা, আমি ও কথা বলিনি। বলছি তোমার ব্যক্তিগত দিকের কথা। আমাকে ফেলে নিজ মুলুকে অপাস না যাও, শাহী মহলের কথাটাও চিন্তাভাবনায় আনতে পারো এখন। মানে সংসারী হওয়ার দিকটা, যে বাধাটা ছিল এতদিন, এখন তো আর নেই সেটা। মোহাম্মদ শাহর মাথাটা নত হয়ে এলো।
তিনি একিনের সাথে বললেন, আমার প্রতি সহানুভূতিশীল হয়ে আপনি এসব কথা বলছেন চাচা যান। নীতিগতভাবে চিন্তা করলে এসব কথা আসে না। অর্থাৎ দলীয় আদর্শ আর শৃঙ্খলার প্রতি বিলকুল উদাসীন হতে পারি না আমি। যে আদর্শ নিয়ে আমরা দেশ থেকে বেরিয়েছি সে আদর্শ তামামিত পরিত্যাগ আমরা করিনি। যে আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণেই সেদিন আমি লাজবাব হয়ে লাখনৌতি থেকে এসেছি, সে আদর্শ এখনও তো ঠিক আছে পূর্ববৎ। আকারে খাটো হলেও সেই স্বেচ্ছাসেবী দলই এখনও থাকছে আমাদের। দলীয় শৃঙ্খলায় যথাযথ আছে। কিছু রদবদল এলেও লক্ষ্য আমাদের পাল্টে যায়নি বড় একটা। এ মুলুকের মানুষের কল্যাণ সাধন করতে চাই আজও আমরা। কাজেই মানুষের কল্যাণ সাধন করার নিয়তে দল যতক্ষণ আছে আমাদের, ততক্ষণ দলীয় আদর্শের পরিপন্থী কোনো কিছুই করতে পারি না আমি। তা যে আকর্ষণ যত জোরদারই হোক। মোহাম্মদ শাহ। দল যেদিন ভেঙে দেবেন কিংবা যেদিন স্বেচ্ছাসেবার কর্মসূচিতে জোরদার কোনো ভূমিকা আর থাকবে না, কারো এই পরদেশে আমাদের বা অন্য কোনো কাজেও আর ডাক থাকবে না আমার, সেদিন কথা আলাদা। ভিন্ন চিন্তার অবকাশ একমাত্র সেদিনই আমাদের আসতে পারে। তার আগে এ প্রশ্ন উঠতেই পারে না কিছু। সাব্বাস বেটা, তোমার এ সৎ নিয়তের তারিফ করে আবার বলি, ইন্নাল্লাহা মা সাবিরিন। আল্লাহ তাআলা সব সময় ধৈর্য ধারণকারীদের পক্ষে থাকেন, তাদের পুরস্কৃত করেন। চাচা যান, যদিও কিছু প্রতিকূল ভূমিকা আমার ছিল, তবু আমি দোয়া করছি তামাম বিঘ্ন কেটে যাবে, আধার দিল উজালা হবে তোমার ইনশাল্লাহ। বিদায়ীরা সমরুকে রওনা হওয়ার কয়েকদিন পর মোহাম্মদ শাহর উপর দলীয় কাজ ও দুর্গের ভার অর্পণ করে অনুগত নফর শেখ মোহাম্মদ মাসুদ সহ শাহ ইসমাইল গাজী সাহেব কণ্টকদারের খানকা শরীফে পার হলেন। মোহাম্মদ শাহ নিজেকে ফের ডুবিয়ে দিলেন কাজের মধ্যে। সবের আসাম একটানা কাজ আর কাজ। দুর্গের সামনে প্রশস্ত এক কুচকাওয়াজের ময়দান। শুভে সাদিকের সাথে সাথে মোহাম্মদ শাহ দল নিয়ে নেমে আসেন ময়দানে। কুচকাওয়াজ অন্তে তিনি তৈরি হন কাজের জন্য এবং দল নিয়ে বেরিয়ে যান দূর থেকে দূরান্তরে। স্বেচ্ছাসেবী দল সংগঠন, খানকা মক্তব মাদ্রাসা স্থাপন, স্বাস্থ্য রক্ষার প্রাথমিক জ্ঞান বিতরণ, কর্মসংস্থানের সম্ভাব্য দিক নির্দেশন এবং সব প্রকার নানাবিধ কাজ সমাপ্ত করে মোহাম্মদ শাহ দল সহ অনেক রাতে ফিরে আসেন দুর্গে এবং পরের দিন ওই নিয়মে কুচকাওয়াজ শেষ করে বেরিয়ে পড়েন আবার। খরা বর্ষা শীত বসন্ত নেই, সারা বছর একটানা এই তালিকা। একমাত্র শুক্রবার ও শনিবার একবেলা দাপ্তরিক কাজ ছাড়া মোটামুটি এই তালিকা অনুযায়ী মোহাম্মদ শাহ ফি হপ্তা কাজ করেই চলেছেন। শুক্রবার জুমার দিন, শুক্রবার ছুটির দিন। জুমার নামাজ পড়া আর খাওয়া দাওয়া আরাম করা শুক্রবারের কাজ। এমনই এক শুক্রবারের সান্নে দুর্গটির সবচেয়ে উচ্চতম ছাদে উঠে বসে আছেন মোহাম্মদ শাহ। অস্তগামী সূর্যের দিকে চেয়ে আছেন এক ধ্যানে। দৃষ্টি তার স্থির, কিন্তু দিল তার উদাস। কোন দুনিয়ায় আছেন তিনি? একমাত্র তিনি আর আল্লাহ ছাড়া তিসরা কেউ জানেন না।